This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে প্রথমে ভিডিওটা আমি করি সেভেন সিস্টার এবং পশ্চিমবাংলার বর্ডার অনুপ্রবেশ ঠেকাতে মোদী সরকার ব্যর্থ। কেন বলছি তার এই ব্যর্থতার কারণ? বন্ধুরা, হয়তো আমার যারা বিজেপি বন্ধুরা ভাই বা বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তারা হয়তো আমাকে তোমাদের একটা বিদ্রুপ একটা মনোভাব জন্মাবে আমার প্রতি, কিন্তু দেখো, বাস্তব কথাটা তোমাদেরকে ধরতেই হবে, কিচ্ছু করার নেই। সেটা হচ্ছে কি, আগে যদি আমার একটা ঘর তৈরি করলাম খুব সুন্দর করে, অথচ ঘরটা দরজাটা শুধুমাত্র প্লাস্টিক দিয়ে রেখে দিলাম, বললাম যে আগে আমি ঘরের নিচে পাথরটা বসাই, তারপর আমি দরজাটা দেব, তাহলে রাত্রেবেলা যখন তুমি ঘুমাবে তখন নিশ্চিন্তে ঘুমাতে পারবে তো? কারণ তোমার ঘরের দরজাই তো নেই। তাহলে তোমার ঘরে তো অনুপ্রবেশকারী বা চোর, ছ্যাঁচড়া, ডাকাত এগুলো ঢুকে পড়বে, ঘরে লুট হয়ে যাবে। তাই জন্য আগে আমার কি করা উচিত? ঘরে পাথর বসানোর আগে আমার ঘরের দরজাটাকে দেওয়া উচিত মজবুত লোহার দরজা, যাতে করে ঘরের সেখান দিয়ে কেউ না ঢুকতে পারে। এই হচ্ছে কি ব্যাপার। তো কেন বলছি, দেখো, সেভেন সিস্টার আমাদের বিশেষ করে হচ্ছে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, এই সমস্ত যেগুলো রয়েছে, এবং আমাদের পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাংলাদেশেরও অনেকটাই বড় লম্বা মানে স্থল যে বর্ডার রয়েছে, সেই বর্ডার কিন্তু এখনও সুরক্ষিত নয় বন্ধুরা। সেখানে সেভেন সিস্টারের মধ্যে দিয়ে মেঘালয়ের মধ্যে বাংলাদেশের যে বর্ডারটুকু রয়েছে, তা সেখানে কোনো কাঁটাতার নেই। আসাম এবং ত্রিপুরার মধ্যে যেটা রয়েছে, অনেক জায়গায় কাঁটাতার নেই। এবং ওয়েস্ট বেঙ্গলের যে বেশিরভাগ বর্ডার রয়েছে, সেখানে কোনো জায়গায় কাঁটাতার নেই বন্ধুরা। এই ফেন্সিংটা এখনও পর্যন্ত আমি জানি, হয়তো তখন মানে ইউপিএ সরকার ছিল, তখন তারা করেনি। তারা ব্যর্থ বলে কি আমি বর্তমানে যে সরকার এসেছে সেও কি ব্যর্থ হবে বন্ধুরা? তখন কংগ্রেস সরকারের দোষ দিচ্ছি, কংগ্রেস সরকার করেনি, ঠিক আছে? তাই জন্য তো মানুষ ভোট দিয়ে কংগ্রেসকে বাদ দিয়ে এই বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে। কেন? আমরা যাতে নিরাপদে আমাদের দেশে থাকতে পারি। কিন্তু বর্তমানে কি হচ্ছে, এই যে অনুপ্রবেশকারীরা বন্ধুরা এত পরিমাণে হচ্ছে, তার একটা নমুনা আমি দেখাই। বাংলাদেশের দুজন ইউটিউবার তারা ডেমো করিয়ে, রিয়েল ডেমো দেখিয়ে বলছে যে ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, আমি এখন ভারতে প্রবেশ করে যাবো। তো এই যে জিনিসটা দেখো বন্ধুরা, আগে ভিডিওটা দেখো, তারপরে আমি আসছি ডিটেলস। আর ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, একদম ভিসা ছাড়া ইন্ডিয়া পার। তো বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওটা, মানে কিভাবে ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধভাবে প্রবেশ করা যাচ্ছে, শুধুমাত্র একটু হালকা তার দিয়ে বেড়ানো, বাঁশ দিয়ে ঘেরা, সেটা দিয়ে আমাদের বর্ডার ফেন্সিং করেছে বন্ধুরা। তাহলে ভাবা যায় কি পরিস্থিতি। এইবার আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবাংলার অনেকটা বর্ডার ক্রস করেছে, এবং সেভেন সিস্টারের যে স্টেটগুলো রয়েছে সেখানেও বাংলাদেশ সঙ্গে আমাদের সেই সেভেন সিস্টারের অনেকগুলো বর্ডার রয়েছে, যেমন ত্রিপুরা, আসাম থেকে শুরু করে সমস্ত জায়গায়। এখানে অবৈধভাবে অনুপ্রবেশ ঢুকছে রাজাকার জামাত এবং রোহিঙ্গারা, বাংলাদেশের টেরোরিস্টরা এখান দিয়ে পুরো আসছে যাচ্ছে, ভারতবর্ষে এসে এখানে নানা রকমের ক্রাইম করছে, আবার ভিতরে ঢুকে যাচ্ছে বন্ধুরা। এবং যত রকমের আতঙ্কবাদীর ছক, হ্যাঁ, জঙ্গি গোষ্ঠীর ছক, সমস্ত কিছু বাংলাদেশের জেএমবি থেকে শুরু করে সবাই এখানে এসে পড়ে যাচ্ছে। এইবার আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে রাজ্য সরকারের দোষ, রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ। রাজ্য সরকার বলছে যে বর্ডারের যে নিরাপত্তার দায়িত্ব বিএসএফের উপরে বার্তায় এবং কেন্দ্রীয় সরকারের উপরে বার্তায়, এটা মানলাম, ঠিক আছে। তাহলে এইবার এতদিন যে জমি নিয়ে টানাপোড়ন হচ্ছিল, অর্থাৎ বিএসএফকে বা আমাদের কেন্দ্রীয় সরকারকে যে জমি দেওয়া হয়নি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, সেটা কেন হয়নি? কেন জমি দেওয়া হবে না? দেশের নিরাপত্তার স্বার্থে, রাজ্যের নিরাপত্তার স্বার্থে আজকে যদি টেরোরিস্ট অ্যাটাকটা বা যা কিছু কার্যকলাপ হচ্ছে, বর্ডার সংলগ্ন এরিয়াগুলো, যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে আমাদের ইন্ডিয়ান যে ভাই বোনরা, তাদের উপরে যে কী বার্তাচ্ছে, রাত্রেবেলা হলে তারা ঘুমোতে পারে না, যে বাংলাদেশিদের উপদ্রব, বাংলাদেশি রাজাকার জামাত এবং টেরোরিস্টরা, জেএমবিরা, তারা এসে এখানে প্রবেশ করছে, আমাদের চাষিদেরকে অ্যাটাক করে দিচ্ছে,
এখানকার এসে চুরিদারি করে আবার নিয়ে ঢুকে যাচ্ছে, জঙ্গি ক্লাব চালাচ্ছে, তারা ঘুমোতে পারছে না। তাহলে এই দোষটা কার? উভয়ের দোষ আছে, সেন্ট্রাল এবং স্টেট দুজনেরই দোষ আছে। নিজের মধ্যে ঠেলাঠেলি না করে আজকে জমি অ্যাকুইজিশনটা সবসময় স্টেট গভর্নমেন্টের উপর নির্ভর করে থাকে। কারণ একটা স্টেটে জমি নিতে গেলে রেলের একটা যদি একটা প্রজেক্ট করবে, স্টেটের অনুমতি ছাড়া কোনো দিন জমি নিতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ ল অ্যান্ড অর্ডারটা হচ্ছে স্টেট সাবজেক্ট। এবার একটা যদি আমাদের এই যে এখন NS-34 যেটা অর্থাৎ NS-12 যেটা হচ্ছে, সেখানে সেন্ট্রাল কি পাচ্ছে সরাসরি এই জমিটা অধিগ্রহণ করতে? কেন্দ্রীয় সরকার বলছে আমার এতটা জমি দরকার, আমি একটা ভালো একটা প্রজেক্ট করব। রাজ্য সরকারের এবং সেই প্রস্তাবটা দেয়, রাজ্য সরকার কি করে সেই অনুযায়ী যে লোকাল যারা মানুষ রয়েছে তাদের কাছ থেকে জমিটা অধিগ্রহণ করে, তাদেরকে সেই মূল্য দিয়ে, টাকা দিয়ে। তো তেমনি আমাদের NS-34টা যখন ধ্যান কাজ হয়ে গেছে, এখন বর্তমানে আমাদের মানে নদিয়া পর্যন্ত হয়েছে, তারপর আস্তে আস্তে আসছে আমাদের, হ্যাঁ, এই যে একটা 4 লাইনের একটা সুন্দর একটা মানে ঘা চকচকে রাস্তা সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিল। কিসের জন্য? উভয় পক্ষের কিন্তু মানে সহযোগিতার ফলে এই রাস্তাটা হয়েছে। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিয়েছে, সেন্ট্রাল টাকা দিয়েছে ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিয়েছে, তবেই এই রোডটা করতে পেরেছে। তেমনি সিমিলারলি বর্ডারের সংলগ্ন যে সমস্ত ভারতীয় ভাই বোনরা রয়েছে, যাদের অর্থাৎ বর্ডারের পাশ দিয়ে যে জমিগুলো রয়েছে সেটার উপরেই তো ফেন্সিংটা করবে, অর্থাৎ কাঁটাতার দেবে বা বেড়া দেবে যাকে বলা হয়। তো সেই জন্য যে লোকাল মানুষের কাছ থেকে জমি অধিগ্রহণ করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। তো সেই জিনিসটা এতদিন করা হয়নি বলে আজকে এই অনুপ্রবেশকারীরা রোহিঙ্গা থেকে শুরু করে জামাত, রাজাকার, জেএমবি এরা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করলো, করে এখানে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে কিন্তু এবার এখান থেকে যা পাসপোর্ট তৈরি করে দিয়ে তারা আবার এখান থেকে বাইরেও চলে গেছে। এইভাবে চলছে বন্ধুরা। এখানে জনবিন্যাসে পরিবর্তন হয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। ওয়েস্ট বেঙ্গল এবং 7 সিস্টারের এমন এমন জায়গা আছে যেখানে ভারতীয়দের সংখ্যা কম, সেখানে বাংলাদেশি, রোহিঙ্গা, জামাতদের সংখ্যা বেশি, এবং তারা এখানকার মানে সমস্ত বৈধ অবৈধ সমস্ত রকমের ডকুমেন্টস তৈরি করে নিচ্ছে। এমনকি ওরা বিভিন্ন রাজনৈতিক দলের আবার প্রতিনিধিও হয়ে গেছে বন্ধুরা। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এই হচ্ছে কি ব্যাপার। তো এইটা সেন্ট্রালকে কঠোর হাতে দমন করা উচিত ছিল। যদি মনে করে 7 সিস্টার বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো স্টেট জমি দিচ্ছে না, তাহলে তো কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সেখানে সেই রাজ্যগুলির বিরুদ্ধে কেস করা হোক যে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেখানকার রোহিঙ্গা, জামাত থেকে শুরু করে জেএমবি এরা সবাই প্রবেশ করছে, ভারতীয়রা নিরাপত্তা থাকতে পারছে না, দেশের নিরাপত্তা ব্যাঘ্নিত হচ্ছে, জঙ্গি কার্যকলাপ সমস্ত কিছু হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার জমি অধিগ্রহণ করার জন্য রাজ্য সরকার দিচ্ছে না, যে রাজ্য সরকারই হোক, সেটা 7 সিস্টার হোক অথবা ওয়েস্ট বেঙ্গল হোক, তার বিরুদ্ধে কেস করলে তো কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট একটা রায় দেবে যে ঠিক আছে, দেশের নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে এত দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে দিতে হবে। তো সেটা কেন করলো না? দুটো পক্ষেরই দোষ আছে, সেন্ট্রালেরও দোষ আছে, রাজ্য সরকারের দোষ আছে, যার জন্য আজকে এই অবস্থায় এত অনুপ্রবেশকারী ভারতবর্ষের সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। এখানে হচ্ছে মেন পথ ওয়েস্ট বেঙ্গল দিয়ে ঢুকেছে, 7 সিস্টার দিয়ে ঢুকেছে, সেখান থেকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এবং ইউনিয়ন টেরিটরিতে এরা ছড়িয়ে গেছে, এদের ভোটার আই কার্ড, আধার কার্ড সব কিছু তৈরি করে বলেছে। আর জানো আমাদের সরকারি লোক থেকে শুরু করে এবং রাজনৈতিক দল থেকে সবাই করাপ্টেড, এবং এরাও কিন্তু টোটালি পুরো এই করাপশনের সঙ্গে জড়িত, তারাই কিন্তু কিছু স্থান দিয়েছে এই সমস্ত মানে ডকুমেন্টসগুলো বের করতে, নাহলে কোনোদিন বের হয় না বন্ধুরা। তো বন্ধুরা, আশা করছি এই রাজ্য এবং কেন্দ্রের যে দ্বন্দ্ব সেটা খুব তাড়াতাড়ি শীঘ্রই মিটবে, এবং মহামান্য আদালত, আশা করছি সুপ্রিম কোর্ট এই জিনিসটা ভালো করে দেখবে দেশের নিরাপত্তার খাতিরে, নিরাপত্তার জন্য, যাতে করে খুব তাড়াতাড়ি পুরো বাংলাদেশের সঙ্গে যতটা বর্ডার রয়েছে, এটা স্থলপথ এবং জলপথ যেভাবে হোক, আধুনিক ফেন্সিং ব্যবস্থা, সেন্সাসের মধ্য দিয়ে সেন্সাস থাকবে, সেই ফেন্সিং ব্যবস্থা তৈরি করতে হবে। 7 সিস্টার ইনক্লুডিং পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় বর্ডারের মধ্যে দিয়ে ফেন্সিং করতে হবে এমনভাবে যাতে মডার্ন ফেন্সিং, যেগুলো USA, চায়না এবং রাশিয়া করে থাকে বর্ডারের সঙ্গে ফেন্সিং, সেই মডার্ন ফেন্সিং করতে হবে। দরকার অন্য খাতে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা কমিয়ে দিক না, ক্ষতি কী আছে? আমরা এদিকে সেন্ট্রালের যে সমস্ত সরকারি অনেক কর্মচারীরা যারা রয়েছে অনেক ডিপার্টমেন্টে, তাদের ক্ষেত্রে আমরা কি তাদের অ্যাক্টিভ ভূমিকা কি দেখতে পাই? তারা কি অ্যাক্টিভ ভূমিকা? ওই তো কিছুদিন আগে আমাদের সেনাদেরকে একটা রেল দেওয়া হয়েছে, সেই রেলের মধ্যে টোটালি পুরো মানে নোংরা আবর্জনায় ভর্তি, সেই সেনাদেরকে সেই মানে ইয়েতে পাঠানো হচ্ছে, কোথায় জানি তোমার আরে উত্তরাখণ্ডে পাঠানো হচ্ছে। তো সেই জায়গায় একটা রেল দেওয়া হয়েছে, রেলে এত নোংরা, এত সেই ভিডিওটা তোমরা দেখেছো সকলে। তাহলে এই যে এই কর্মীদের যাদেরকে এত এত লাখ লাখ টাকা মাইনে দেওয়া হচ্ছে, অথচ কাজ হচ্ছে না,
ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার যদি কোনো খাতে টাকা কম থাকে তাহলে আমার মানে সপ্তম, অষ্টম, নবম, দশম মানে এই মানে পে কমিশনকে আমাকে বাড়ানো হচ্ছে। অথচ একটা ছেলে আইটিআই করে প্রাইভেট ফার্মে চাকরি করছে, সে মাত্র মানে মাইনা পাচ্ছে কত 10-15 হাজার টাকায়। এত মানে ইম্পার্শিয়াল, মানে এত মানে ইকুয়ালিটি তো কিসের মধ্যে রইল? অন্যদিকে আমরা কি দেখতে পাই, একজন পেনশন হোল্ডার সেও আমাদের বর্তমান যে আইটিআই চাকরি করছে প্রাইভেট ফার্মে তার থেকে বেশি মানে টাকা পেনশন তুলছে। তো এই যে ডিসক্রিমিনেশনটা এখনো রয়েছে সেটা কিন্তু ইকুয়াল করা উচিত। আমি বলছি না যে কাউকে যে মাইনা বাড়ানোর প্রয়োজন নেই, ঠিক আছে, মাইনা বাড়ানোর প্রয়োজন, একটা লিমিটেড থাকুক না। 60-70 একটা অফিসারদের একটা ঠিকঠাক করে চলে, কিন্তু তার উপরে একজনের 1 লাখ 2 লাখ মানে 1.5 লাখ 2 লাখ টাকা মাইনা স্যালারি, ঠিক আছে। আর অথচ অন্যদিকে যে সমস্ত মানে সাধারণত মানুষ সে 10,000 টাকাও ইনকাম করতে পারে না, তাহলে তো গরিবই রয়ে গেল, আর বড়লোকই হয়ে যাবে বন্ধুরা। তার দেশের তো এরকম অর্থনৈতিক অবস্থা তো খারাপ হবেই। কারণ কিছু সেক্টর রয়েছে গভর্নমেন্টের, সেখানে কোনো আয় নেই, সেখানে শুধুমাত্র তাদেরকে ওই মানে 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি দিয়ে গভর্নমেন্ট পুষছে। কী প্রয়োজন রয়েছে এগুলোর জন্য? একটা মানুষের 50-60 হাজার টাকা করে দিলে হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেলো 1 লাখ 1.5 লাখ টাকা করে মাইনা করা হচ্ছে, অথচ সেই সেক্টরগুলোতে থেকে গভর্নমেন্টের কোনো আয় নেই, তারা বসে বসে মাইনা নিচ্ছে। সেনাবাহিনী আমাদের রয়েছে, সেনাবাহিনী সারাদিন পরিশ্রম করে তাদের স্যালারি বাড়াক, ডাক্তার সারাদিন পরিশ্রম করছে তাদের স্যালারি বাড়াক, কিন্তু অন্য ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা কি কাজ করছে যে তাদের একেবারে 1.5 লাখ 2 লাখ টাকা মাইনা দিতে হবে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি। আশা করছি সেন্ট্রাল এবং রাজ্য উভয় মিলে যে ফেন্সিং ব্যবস্থা বা এইটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে। তো আজকে ভিডিওটা এটুকুনি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।